আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। ইজি হায়ার ম্যাথ বইয়ের বেসিক কনসেপ্ট নিয়ে তোমাদের সামনে এসেছি। এটা হচ্ছে অধ্যায় 4 জ্যামিতি অঙ্কন পর্বে তোমাদের আমন্ত্রণ জানাই। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বেসিক কনসেপ্টের প্রথমে যেটা আছে জ্যামিতিক অঙ্কন। জ্যামিতিক অঙ্কন কাকে বলে? কম্পাস আর রুলার, যে কম্পাস তারপরে এগুলার সাহায্যে বিভিন্ন নির্দিষ্ট শর্ত অনুযায়ী যে চিত্র অঙ্কন করা হয় সেটাকে কি বলি? জ্যামিতিক অঙ্কন বলি। এরপরে কি আছে? কোণ কাকে বলে? বুঝতে পারতেছো, দুটি বিন্দু কোনো এক বিন্দুতে মিলিত হলে সেই মিলিত স্থানকে কি বলে? কোণ বলে। এখন একটু বিষয়টা বুঝো। শীর্ষকোণ বা শিরকোণ কি? এখানে একটা বিষয় খেয়াল করো। এটা আছে একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এ, এটা বি, এটা সি নাম দিলাম আমরা। এর থেকে বিসি এর উপরে যদি লম্ব টানি, এর থেকে বিসি এর উপরে যদি আমরা লম্ব টানি, এই যে এটাকে এটা যদি লম্ব টানি, এর থেকে বিসি এর উপরে যদি লম্ব টানি, তাহলে এটাকে এভাবে লিখবো আমরা, এডি লম্ব বিসি। এডি লম্ব বিসি। তার মানে এই যে এই কোণটা হচ্ছে শীর্ষকোণ বা শিরকোণ বলবো। বুঝতে পারছো? তো এখানে একটা বিষয় খেয়াল করো। এখানে দেখো কি লেখছে, ত্রিভুজ এনপি হচ্ছে কি? ভূমি। এখানে কি ত্রিভুজ এনপি হচ্ছে কি? ভূমি। ভূমি এনপি হচ্ছে ভূমি। আর এম জি হচ্ছে লম্ব। এনপির উপরে এম জিটা হচ্ছে লম্ব। বুঝতে পারছো? বা উচ্চতা যেটা বলি, ঠিক আছে? মধ্যমা মানে কি? মধ্যবিন্দু। এই যে এখানে একটু বিষয়টা খেয়াল করো, লম্ব আর মধ্যবিন্দুর মধ্যে পার্থক্য কি? লম্ব আর মধ্যবিন্দুর মধ্যে পার্থক্যটা একটু বুঝো। লম্ব আর মধ্যবিন্দুর মধ্যে পার্থক্য। সাপোজ একটা ত্রিভুজ আঁকলাম আমরা। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এটা কি ত্রিভুজ? একটা সমকোণী ত্রিভুজ। এখন র্যান্ডম যদি একটা ত্রিভুজ আঁকি আমরা, যে কোনো ত্রিভুজ আঁকলাম, এই যে এখন এই ত্রিভুজ একটা নাম দিলাম এ বি, আর এটা হচ্ছে সি। এখন বিষয়টা বোঝো, এই সি বিন্দু থেকে এ বি বাহুর মধ্যবিন্দু, সাপোজ এটা এ বি বাহুর মধ্যবিন্দু, এটা সি বিন্দু থেকে এ বি, এই মধ্যবিন্দুটা যদি আমি যোগ করে দিই, তাহলে সিডি, এটাকে কি বলবো? মধ্যমা। এটাকে কি বলবো? মধ্যমা। এটাকে বলবো হচ্ছে মধ্যমা। এখন আমি যদি লম্ব টানি, এ বি এর উপর লম্ব টানি, এটা হচ্ছে অর্থাৎ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলে সেটা হচ্ছে লম্ব। এটাকে কি বলবো? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলে সেটাকে লম্ব বলবো। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে মধ্যমা। এটা কি? মধ্যমা। এটা হচ্ছে মধ্যমা। এই যে এটা হচ্ছে মধ্যমা। আশা করি বুঝতে পারছো। আর এটা হচ্ছে লম্ব, পুরা এতটা, এটা হচ্ছে কি? লম্ব। 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলে সেটারে বলবো লম্ব। তারপরে পরবর্তীটা একটু দেখি। তো এইখানে সুন্দরভাবে বলা হয়েছে এই যে এনপি বিপরীত হলো শিরকোণ এম। এনপি হচ্ছে ভূমি, ভূমির বিপরীত কোণ হলো শিরকোণ। তারপরে এন আর পি হলো ভূমি সংলগ্ন কোণ। ভূমি সংলগ্ন কোণ মানে ভূমির সাথে আছে যে কোণ। এই যে ভূমি, ভূমি হচ্ছে এনপি, এনপির সাথে আছে যে এই দুটা কোণ, এন কোণ আর পি কোণ, ভূমি সংলগ্ন কোণ। এরপরে কি আছে? উচ্চতা। এটা তো বলছি, এমজি হচ্ছে উচ্চতা, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তারপর হচ্ছে এমজি ত্রিভুজ এমপিএন এর উচ্চতা নির্দেশ করে। মধ্যমা, এটাও বলছি, মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা, ওই শীর্ষবিন্দু হতে অপর বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা। তারপর হচ্ছে এন ই, এন হচ্ছে এমপিএন এর মধ্যমা নির্দেশ করে, এটাও বলছি। এখন হচ্ছে আসো ছেদক। একটা বিষয় খেয়াল করো, ছেদক হচ্ছে এটা, এটা হচ্ছে ছেদক, অর্থাৎ বৃত্তটাকে ছেদ করে। আর একটা বৃত্তে একটা সরলরেখা সর্বোচ্চ দুটো বিন্দুতে ছেদ করতে পারে, দুটো বিন্দু ছাড়া ইম্পসিবল, পসিবল না। সাপোজ এই যে এখানে আরেকটা সরলরেখা আঁকলাম আমরা, এখানে একটা, এখানে একটা বিন্দুতে ছেদ করে, এখানে একটা, এখানে একটা বিন্দুতে ছেদ করে, সর্বোচ্চ দুটি বিন্দুতে ছেদ করতে পারে। এটা হচ্ছে ছেদক। এর পরে যেটা আছে সেটা হচ্ছে স্পর্শক। তা স্পর্শক কিন্তু সর্বোচ্চ একটা বিন্দুতে করবে স্পর্শ, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। স্পর্শক হচ্ছে একটা বিন্দুতে স্পর্শ করবে। তাহলে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, আর হচ্ছে এবিসি একটি স্পর্শক, এই যে স্পর্শক। তা স্পর্শ করলে একটা বিন্দুতে স্পর্শ করে, দুটো বিন্দুতে ছেদ করে।
তারপরে একটা বৃত্তে সর্বোচ্চ একটা বিন্দুতে সর্বোচ্চ একটা স্পর্শক আঁকা যায়। সর্বোচ্চ কয়টা স্পর্শক আঁকা যায়? একটা বিন্দুতে একটা স্পর্শক আঁকা যায়। একটা বিন্দুতে একের অধিক স্পর্শক আঁকা যায় না, ইম্পসিবল। তাহলে এই বিন্দুতে একটা স্পর্শক আঁকা যাবে, তুমি আর চেষ্টা করেও পারবা না এই বিন্দুতে আর একটা স্পর্শক আঁকার, ঠিক আছে? এই যে এল বিন্দু, এল বিন্দুতে একটা স্পর্শক আঁকা যায়, এল বিন্দুতে দুটো স্পর্শক আঁকতে পারবা না, তো এটা মনে রাখবা এটা। তারপরে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের গায়ে সর্বোচ্চ দুটি স্পর্শক আঁকা যায়। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের গায়ে সর্বোচ্চ দুটি স্পর্শক আঁকা যায়। এরপরে কি? এরপরে হচ্ছে বৃত্তের ভিতরে অভ্যন্তর কোনো বিন্দু থেকে বৃত্তের গায়ে কোনো স্পর্শক আঁকা যায় না, তুমি চেষ্টা করলেও পারবা না স্পর্শক আঁকতে, এটাই বোঝাইছে এখানে। তারপরে কি? তারপরে হচ্ছে এই যে বৃত্তদ্বয় পরস্পরকে বহিঃস্পর্শ করলে এটার নাম হচ্ছে বহিঃস্পর্শ। এটার নাম কি? বহিঃস্পর্শ। মানে বাইরে থেকে স্পর্শ করলে দুটো বৃত্ত, এম কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এন কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, দুইটা বৃত্তর ব্যাসার্ধ R1 আর R2, তাহলে এদের কেন্দ্রদ্বয়ের যোগফল দেখো তো। কেন্দ্র, এটার কেন্দ্র এখানে এত ব্যাসার্ধ R1, এটা হচ্ছে ব্যাসার্ধ R2, তাহলে MN R1 প্লাস R2 এটা হচ্ছে কি? ব্যাসার্ধ। বুঝতে পারছো না? বুঝোনি? অবশ্যই বুঝতে পারবা। এখন তাহলে বৃত্ত, এখন আমরা দেখব যদি বৃত্ত দুইটা বৃত্ত যদি অন্তঃস্পর্শ করে, অন্তঃস্পর্শ মানে কি? ভিতর দিয়ে স্পর্শ করে, তাহলে সেটা কি হয়? কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি বুঝবো? দুইটা মাইনাস করে দিলে, ছোটটার থেকে বড়টা মাইনাস করে দিলেই, বড়টা থেকে ছোটটা মাইনাস করে দিলে কি হবে? এটার ব্যাসার্ধ কেন্দ্রদ্বয়ের দূরত্ব পাবো, ঠিক আছে? এই যে হচ্ছে, এই যে আমি একটু অন্য একটা কালার দিয়ে বোঝানোর চেষ্টা করি, রেড পেন দিই। দেখো এই যে হচ্ছে, এইটা হচ্ছে বড় বৃত্তের কেন্দ্র, পুরাটা এইখান থেকে এতটুকু ব্যাসার্ধ, বড় লালটা হচ্ছে এখান থেকে এতটুকু ব্যাসার্ধ। আর ছোট বৃত্তের ব্যাসার্ধ কতটুকু? এইখান থেকে এতটুকু, এতটুকু হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ। এটা অন্য একটা কালার নিই আমি, এটা হচ্ছে আমি কালো কালার নিই। তাহলে এইখান থেকে এতটুকু হচ্ছে ব্যাসার্ধ, তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি হবে? মাইনাস হবে না? পুরাটা থেকে এতটুকু মাইনাস করে দিলে হয়ে যাবে, অর্থাৎ R2 মাইনাস R1, অর্থাৎ দুটো বৃত্ত অন্তঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? দুটাকে বিয়োগ করে দিব। পরবর্তীটায় চলে যাওয়া যাক, দেখা যাক কি আছে। তাহলে লাস্টে ফিনিশিং পয়েন্টে একটা জিনিস খেয়াল করো, ফোকাসিং পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। ত্রিভুজের ক্ষেত্রফলকে ত্রিভুজের অর্ধ পরিসীমা দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ পাবো। কি পাবো? অন্তবৃত্তের ব্যাসার্ধ পাবো। আবার বহিবৃত্তের ব্যাসার্ধটা কিভাবে পাবো? ত্রিভুজের ক্ষেত্রফলকে অর্ধ পরিসীমা মাইনাস বি, বুঝতে পারছো? এই বিটার পরিচয় কি? বহিবৃত্তটি ত্রিভুজের যে বাহুকে স্পর্শ করবে, বহিবৃত্ত তো আঁকাইছো, ওই বহিবৃত্তটা যে বাহুকে স্পর্শ করবে সেই বাহু মাইনাসটা করে দিব, তাহলে কি পাবো? বহিবৃত্তের ব্যাসার্ধটা পাবো। তো খুবই গুরুত্বপূর্ণ, এতটুকু দেখো। তো 5 তোমাদের 4 অধ্যায়ের বেসিক এই পর্যন্তই। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।